হাই এভরিওয়ান, আমি ইমদাদুল ইসলাম। আর আজকে থেকে তোমাদের আমি ক্লাস 10 এর মাধ্যমিক ভৌতবিজ্ঞানের আলো অধ্যায়টা শুরু করব। এবং এই অধ্যায়টা যেহেতু অনেকটা বড় অধ্যায়, তো আমি চেষ্টা করব 4টা থেকে 5টা ক্লাস আধা ঘন্টা করে আপলোড করে দিব এবং চ্যাপ্টারটাকে শেষ করব। এবং সব থেকে শেষের ক্লাসে এই অধ্যায় থেকে যেহেতু অনেকগুলো অঙ্ক করতে হবে, প্রতিটা সূত্র থেকে প্রায় অঙ্ক আছে এবং মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে অঙ্ক আসবেই, তার জন্য আমরা লাস্ট ক্লাসে এই অধ্যায়ের অঙ্কগুলো আলোচনা করব। এবং এই অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় যেহেতু 12 নাম্বার থাকে এবং এর পরবর্তী অধ্যায় যেটা তড়িৎ, চলতড়িৎ, সেখানেও 12 নাম্বার থাকে। তার মানে আমরা যদি এই দুটো অধ্যায় ভালো করে করি তাহলে 12 12 24 নাম্বার কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকে পাবো আমরা। তো আমি চেষ্টা করব, মানে চেষ্টা না, অবশ্যই এটা 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি আমার এই ক্লাসগুলো করে নাও তাহলে এই অধ্যায় যে 12 নাম্বার থেকে সে 12 নাম্বারের মধ্যে 12 নাম্বার তুমি পাবেই কনফার্ম। কারণ এর আগে কি ধরনের প্রশ্নগুলো এসেছিল, এবার কি ধরনের প্রশ্ন এসেছে এবং আগামীতে কি কি প্রশ্ন আসবে বা কোন ধরনের প্রশ্ন আসবে, আমি সমস্ত কিছু আলোচনা করে দেবো। এবং মাধ্যমিক পরীক্ষার আগে সাজেশনও দিয়ে দেবো যে কোন ধরনের প্রশ্নগুলো আগামী 2027-এর জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলো শুরু করছি। তো এই অধ্যায়টা শুরু করার আগে, যেহেতু আলো, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে আলো। তো আলো কি জিনিস? আলো চলাচলের জন্য কি কোনো মাধ্যম দরকার? যেমন তাপের চলাচলের জন্য যেমন মাধ্যম লাগে, তড়িৎ চলাচল মানে বৈদ্যুৎ যেমন আমরা ফ্যান চালাই, সে কারেন্ট মানে তড়িৎ চলাচলের জন্য যেমন আমাদের কি লাগে? মাধ্যম লাগে, কঠিন মাধ্যম, তারের মাধ্যমে তড়িৎ চলাচল করে। তাহলে কি আলো চলাচলের জন্য কি কোনো মাধ্যম লাগে? উত্তর হচ্ছে আলো চলাচলের জন্য কোনো মাধ্যম লাগে না। আলো কোনো মাধ্যম ছাড়াই এক জায়গায় থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যে আমাদের সূর্য এবং পৃথিবী, এই সূর্য এবং পৃথিবীর মাঝখানে অনেকটা স্পেস আছে যেখানে কোনো মাধ্যম নেই, যাকে বলা হয় শূন্য মাধ্যম, কোনো গ্যাস নেই। তো এই শূন্য মাধ্যমের মধ্য দিয়েও সূর্যের আলো পৃথিবীতে কিন্তু এসে পৌঁছে যায়। তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো যে হ্যাঁ, সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছে যায়, তার মাঝখানে যদিও কোনো মাধ্যম নেই, তার মানে এই আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের দরকার পড়ে না। তার মানে আলো এমন কি জিনিস যার এক জায়গায় থেকে আরেক জায়গায় চলাচলের জন্য কোনো মাধ্যম লাগে না? তো আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যার চলাচলের জন্য কোনো মাধ্যমের দরকার পড়ে না। আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গদের তারা যখন চলাচল করে তখন তাদের মাধ্যমের প্রয়োজন হয় না, তারা মাধ্যম ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। এবং আলো আরেকটা জিনিস, যে আলো কিন্তু সবসময় সরল রেখা বরাবর চলাচল করে। কখনো এটা হতে পারে না যে প্রথমে এদিকে গেল তারপরে ঘুরে গেল। আলো কখনো তার দিক পরিবর্তন করতে পারে না। আলো সবসময় সরল রেখা বরাবর চলাচল করে। ঠিক আছে? তো আমাদের মনে রাখতে হবে আলো হচ্ছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এমসিকিউ প্রশ্ন যদি আসে মাধ্যমিক পরীক্ষায় এই টাইপের, তো আলো হচ্ছে নাম্বার 1, 1 নাম্বার কি লিখবো? যে আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। 2 নাম্বার, আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। 3 নাম্বার, আলো সবসময় সরল রেখা বরাবর চলাচল করে। এবার কথা হচ্ছে, এখন যে আমি আমার এই রুমের যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি, আলোর কোন ধর্মের জন্য আমি দেখতে পাচ্ছি? তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আলোর এমন কি ধরনের ঘটনা ঘটেছে যে কারণে তোমরা দেখতে পাচ্ছ। আরে সেই জিনিসটা যদি না ঘটতো তাহলে আমি এখানকার কোনো জিনিস দেখতে পেতাম না বা তোমরা আমাকে দেখতে পেতে না। তো দেখা যাচ্ছে যে আলোর প্রতিফলনের জন্যই শুধুমাত্র আমরা পৃথিবীর সমস্ত জিনিসকে দেখতে পাই। যদি আলোর প্রতিফলন না হতো তাহলে আমরা পৃথিবীর কোনো জিনিসকেই দেখতে পেতাম না। তোমরা আমাকে দেখতে পেতে না, এই ঘরে আমি কোনো জিনিসকে দেখতে পেতাম না। তো আলোর প্রতিফলন কি? আলো জাস্ট ধরে নাও কোনো একটা তলে এসে পৌঁছালো এবং সেখান থেকে চারদিকে ছড়িয়ে পড়লো। আমার কাছ থেকে এখানে আলো এসে পড়েছে আর এখান থেকে আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লো। এই আলো এসে আমার কাছে পড়লো, সেখান থেকে রিফ্লেক্ট হয়ে, যেমন আমি একটা বল ধরে নাও, একটা রবারের বল আমি দেওয়ালের মধ্যে ছুড়লাম আর বলটা আমার কাছে চলে আসলো ফিরে, এটা হচ্ছে প্রতিফলন। ঠিক আছে? তোমরা করে দেখতে পারো যে একটা বল ছুটবে কোনো দেওয়ালে, রবারের বল যদি হয়, সেটা কিন্তু তোমার কাছে ফিরে চলে আসে। তো
একটা মাধ্যমে গিয়ে সে আপতিত হলো, সেখান থেকে যদি ফিরে এসে আবার যদি প্রথম মাধ্যমে, যে মাধ্যম থেকে ছোড়া হয়েছিল সে মাধ্যমে চলে আসে, তাকে বলা হয় আলোর প্রতিফলন। এবার যদি দেখা যায় যে মাধ্যমের মধ্যে আপতিত হলো আর এখান থেকে অন্য মাধ্যমে চলে গেছে, সে তার দিক পরিবর্তন করে নিয়েছে, এ যাচ্ছিল যেতে যেতে অন্য মাধ্যমে প্রবেশ করলো আর তার দিক চেঞ্জ করে নিল, তাহলে সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। মানে আলো যদি তার দিক পরিবর্তন করে নেয় যেতে যেতে, আর দিক কখন পরিবর্তন করে, যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখনই সে কিন্তু তার দিক পরিবর্তন করে নেয়। কারণ আলোর গতিবেগ বিভিন্ন মাধ্যমে আলাদা আলাদা। আমরা কিন্তু সব মাধ্যমে, যেমন জলের মধ্যে এবং রাস্তার মধ্যে এবং বালির মধ্যে সমান স্পিডে দৌড়াতে পারি না। আমাদের গতিবেগের তারতম্য দেখা যায়। রাস্তার মধ্যে যত স্পিডে দৌড়াই, বা জলের মধ্যে আরো কম, বালির মধ্যে আরো কম, মানে বাধা যত বেশি হয় গতিবেগ তত কমে যায়। আলোর ঠিক তেমন ভাবে যে মাধ্যমে যত বাধা বেশি সেখানে আলো স্পিড কমে যায়, আর যখন স্পিড কমে যায় সে তার দিক পরিবর্তন করে নেয়, যেটাকে বলা হয় আলোর প্রতিসরণ। ঠিক আছে, তো প্রতিফলন কি? প্রতিফলন আমরা দু প্রকার জেনেছিলাম, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটা 2 নম্বর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি? ধরে নাও লাইটটা এখান থেকে একটা তলে আপতিত হলো, এখানে আপতিত হলো, আর এখান থেকে এদিকে প্রতিফলিত হয়েছে। তাহলে ধরে নাও 2-3টা লাইট এখানে আপতিত হলো আর এদিকে প্রতিফলিত হয়েছে। তাহলে এই বস্তুটার উপরে আলোটা আপতিত হয়েছে আর লাইটগুলো এদিকে গেছে। তার মানে এই বস্তুটাকে শুধুমাত্র এখান থেকেই দেখা যাবে, অন্য কোনো জায়গা থেকে দেখা যাবে না। কারণ নিয়মিত প্রতিফলন কি? লাইটগুলো এসে আমার কাছে পড়লো, যে কোণ করে এসে আমার উপরে পড়েছে সেই কোণ করে একদিকে নির্দিষ্ট দিকে চলে গেল, তো একটা নির্দিষ্ট দিকে যায়। তো যেহেতু লাইটের প্রতিফলিত হয়ে একটা নির্দিষ্ট দিকে গেছে, তো ওই যেই দিকে লাইটগুলো গেছে সেখানে যদি মানুষটা দাঁড়িয়ে থাকে তো সে আমাকে দেখতে পাবে, এদিকে যদি বিক্ষিপ্ত হয়, প্রতিফলিত হয়। আর বাকি যে রুমের মধ্যে কেউ বসে থাকলে তারা কখনোই আমাকে দেখতে পাবে না, কারণ লাইটটা তাদের চোখের মধ্যে পৌঁছায়নি। তো নিয়মিত যদি প্রতিফলন হতো তাহলে এই ঘটনাটা ঘটতো। কিন্তু তাহলে আমার আমার মধ্যে লাইটের যে প্রতিফলন হয়েছে সেটা হচ্ছে বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত প্রতিফলন কি? লাইট ধরে নাও, এক সেকেন্ড, ধরে না এই তলের মধ্যে লাইটটা, এখানে একটা বস্তু আছে, লাইটটা আপতিত হলো, সে চারদিকে সব দিকে ছড়িয়ে যাবে। তার মানে লাইটটা এসে যখন আমার উপরে পড়ছে তখন লাইটটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এখন এই চারদিকে যেহেতু ছড়িয়ে গেল, তো মানুষজন যেখানে থাকুক না কেন তার চোখে আমার প্রতিফলিত লাইটটা তাদের চোখে এসে চোখে পৌঁছবে এবং তারা আমাকে দেখতে পাবে। তার মানে নিয়মিত প্রতিফলনে যেদিকে লাইটটা প্রতিফলিত হয়েছে, লাইট আমার কাছ থেকে প্রতিফলিত হয়ে যেখানে গেছে সেখান থেকে দেখতে পাবে, কারণ লাইটটা শুধুমাত্র সেখানেই প্রতিফলিত হয়ে পৌঁছে গেছে। আর বিক্ষিপ্ত প্রতিফলনে যেহেতু লাইটটা আমার এখান থেকে চারদিকে ছড়িয়ে গেল, তো চারদিক থেকে আমাকে দেখা যাবে। আর সিনেমা হলে সাধারণত বিক্ষিপ্ত প্রতিফলন হয়। নিয়মিত প্রতিফলন হলে কি হতো? নিয়মিত প্রতিফলন হলে দেখা যাচ্ছে যে দর্শকের কাছে লাইটটা পৌঁছে গেছে, একটা নির্দিষ্ট সংখ্যক দর্শকের কাছে, শুধুমাত্র তারাই সিনেমাটাকে দেখতে পাচ্ছে, আর বাকি লোকজন হা করে দাঁড়িয়ে আছে। সিনেমা কোথায়? মুভি কোথায়? টিকিট নষ্ট। তো নিয়মিত প্রতিফলনে একটা নির্দিষ্ট সংখ্যক লোক শুধু দেখতে পায়, কারণ নির্দিষ্ট দিকে যায়। তো ওই যেখানে লাইটটা শুধুমাত্র প্রতিফলিত হয়ে গেছে সেখানকার লোকগুলো সিনেমাটাকে দেখতে পাবে, সমস্ত হলের লোকজন দেখতে পাবে না। এই জন্য সিনেমা হলে যে প্রতিফলন হয় সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, তার মানে চারদিকে ছড়িয়ে গেছে। আর এই বিক্ষিপ্ত প্রতিফলন বা প্রতিফলক তল সাদা বস্তুর মধ্যে সব থেকে ভালো প্রতিফলন হয়। এই জন্য আর আরেকটা জিনিস, সাদা তলের মধ্যে ভালো বিক্ষিপ্ত প্রতিফলন হয়, যেমন কাগজ হতে পারে, সাদা তল হতে পারে। সব থেকে ভালো বিক্ষিপ্ত প্রতিফলন বা সব থেকে ভালো প্রতিফলক তল হচ্ছে সাদা রঙের বস্তু। এই জন্য সিনেমার পর্দাটাকে সাদা করা হয়, যাতে ভালো করে প্রতিফলন হয় এবং বেশি লাইট প্রতিফলিত হয়ে দর্শকের কাছে পৌঁছায় এবং আমরা ছবিটাকে, সিনেমাটাকে বেশি উজ্জ্বল দেখতে পাই এবং বেশি পরিষ্কার দেখতে পাই। তাহলে আমার মনে হচ্ছে নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন আমরা বুঝে গেছি। এখন আমাকে বুঝতে হবে প্রতিবিম্ব। প্রতিবিম্ব হচ্ছে দু প্রকার, আমরা জানতাম, একটা হচ্ছে সদ্বিম্ব আর একটা হচ্ছে অসৎবিম্ব। ঠিক আছে, তো এই দুটো আমাদের জানতে হবে, কারণ এই সমস্ত জিনিসগুলো ক্লাস 8-এ ছিল। এবার যদি আমি এই জিনিসগুলোকে না বলি এবং তোমাদের পড়ানো স্টার্ট করে দিই, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটার লাস্টে গিয়ে যখন প্রতিবিম্ব, সদ্বিম্ব, বিবর্ধিত বিম্ব এগুলো পড়বো তখন তোমরা কিচ্ছু বুঝতে পারবে। তো প্রতিবিম্ব,
প্রতিবিম্ব সাধারণত হচ্ছে 1 নাম্বার সৎ, একে বলা হয় অনেক সময় সৎ বিম্ব, আর একটা হচ্ছে অসৎ বা তোমরা বলতে পারো অসৎ বিম্ব। তাহলে প্রতিবিম্ব কি? যখন লাইটটা আমার কাছে প্রতিফলিত হয়ে কোনো জায়গায় মিলিত হয়, তাহলে যেখানে মিলিত হবে সেখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। ধরে নাও আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, আয়নাটা আমার সামনে আছে, তো আমার এখান থেকে লাইটটা কোনো এক জায়গায় মিলিত হয়েছে অথবা সেখান থেকে অপসৃত হচ্ছে। তাহলে যেখানে মিলিত হয় আর যেখান থেকে অপসৃত হয়, মনে হয় অপসৃত মানে কি, যেখান থেকে ধরে নাও যেমন আয়নার মধ্যে কি হয়, ধরুন এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, তার এখান থেকে লাইটটা প্রতিফলিত হয়ে ফিরে গেল, আর একটা লাইট এখানে প্রতিফলিত হলো, তো এই দিকে চলে গেল, ঠিক আছে। তো আমি কি হয়, সাধারণত এইভাবে ডট ডট করে যদি যোগ করে দিই, তাহলে মনে হবে যে লাইটটা এখান থেকে আসছে, তো এইখানে সেই লোকটার কি হয়, প্রতিবিম্ব সৃষ্টি হয়। তো বস্তুর যে আয়নার মধ্যে থেকে, আয়না থেকে যে দূরত্বে বস্তুটা থাকে, মানে লোকটা দাঁড়িয়ে থাকে, সেই দূরত্বে কিন্তু আমরা বস্তুটা লোকটার প্রতিবিম্বটা দেখতে পাই। এবং যেহেতু এটা সমতল, এই জন্য বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হয় এবং এদের উচ্চতা সমস্ত কিছু সমান হয়। আর এরা কি বলা হয়, এদেরকে বলা হয় অসৎ বিম্ব। কেন অসৎ বিম্ব কাকে বলে? আচ্ছা, প্রতিবিম্ব তো আমরা আরেকবার দেখে নিই। প্রতিবিম্বটা কি? মানে লাইট হয়তো কোনো জায়গা থেকে অপসৃত হচ্ছে বা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে অথবা কোনো বিন্দুর দিকে লাইটটা মিলিত হচ্ছে, তাকে প্রতিবিম্ব। আচ্ছা, এত কিছু না ভেবে আমি সিম্পল একটা উদাহরণ দিই। আয়নার মধ্যে দাঁড়িয়ে যে প্রতিবিম্বটাকে দেখি, সেটা মানে সেই যে ছবিটাকে দেখি আয়নার মধ্যে, আমি ধরুন এটা আয়নার মধ্যে দাঁড়িয়ে আছি, অপর পৃষ্ঠে আমি নিজেকে দেখছি। তা আয়নার মধ্যে যেটা আমি আমার ছবিটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রতিবিম্ব, ঠিক আছে। এবার লাইট আমার এখান থেকে পড়েছে, আমার একটা ছায়া, তো ছায়াটা একটা প্রতিবিম্ব, আমার একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। এবার কথা হচ্ছে এই সৎবিম্ব আর অসৎ বিম্বের মধ্যে পার্থক্য কি? যে প্রতিবিম্বকে আমরা চোখে দেখতে পারি এবং তাদের চাইলে পর্দার মধ্যেও ফেলতে পারি বা তাদের ছবি বের করতে পারি, প্রিন্ট করে বাইরে বের করতে পারি, তাদেরকে বলা হয় সৎবিম্ব। অসৎ বিম্ব শুধুমাত্র চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায় না। তার মানে এই যে জেরক্সের পেজ বার করছি, ক্যামেরায় ছবি তুলছি, আমাদের আগের যুগের ক্যামেরাগুলোতে, সেখানে আমরা লোকটাকে দেখতাম আর সেখান থেকে একটা প্রতিবিম্ব সৃষ্টি হতো, সেই প্রতিবিম্বটা আমরা প্রিন্ট করে বার করে নিতাম। তার মানে সেই প্রতিবিম্বটা হচ্ছে সৎবিম্ব। কারণ সৎ মানে কি, সৎ জিনিস যাকে চোখে দেখা যাবে এবং পর্দার মধ্যে ফেলা যাবে এবং সেখান থেকে প্রিন্ট করে ছবি বার করা যাবে। অসৎ বিম্ব কি? যাকে শুধুমাত্র চোখে দেখা যায়, পর্দায় কখনো ফেলা যায় না। ধরে নাও এখানে আমি আয়নার মধ্যে দাঁড়িয়ে আছি, আমি নিজের প্রতিবিম্ব দেখছি, সামনে যদি আমি একটা পর্দা নিয়ে আসি, তাহলে প্রতিবিম্বটা কিন্তু চলে যাবে। আয়নার মধ্যে যে ছবিটা আমরা দেখতে পাই সেটা কিন্তু আমরা কখনোই পর্দার মধ্যে ফেলতে পারি না। পর্দাটা যদি নিয়ে আসি, তাহলে আয়না থেকে ছবিটা চলে যাবে। তো আয়নার মধ্যে যে ছবি সৃষ্টি হয় সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। আর আমরা যে ছবিগুলো তুলি সেটা হচ্ছে যেমন ক্যামেরার ছবি বা আমাদের প্রতিচ্ছবি ছায়াটা, সূর্যের আলোর মধ্যে দাঁড়িয়ে পিছন থেকে যে ছায়া সৃষ্টি হয় সেটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। আচ্ছা, সিনেমার মধ্যে কি হয় তাহলে? কারণ সিনেমা হলে যে পিছন থেকে লাইট ফেলা হয়, সেই লাইটটা গিয়ে পর্দার মধ্যে মিলিত হয়, আর সেই সিনেমাটা যে ওখান থেকে পিছনে একটা মেশিনের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে যে চালাও করা হয়, সেটা কিন্তু আমরা সমস্ত ওই সাদা পর্দার মধ্যে দেখতে পাই। তার মানে আমরা দেখতেও পাচ্ছি এবং ওই পর্দার মধ্যে তাকে ক্যাপচারও করতে পেরেছি। আর সিনেমা থিয়েটারে যেহেতু প্রতিবিম্বটাকে আমরা পর্দার মধ্যেও ফেলতে পারছি, যে পর্দার মধ্যে আমি সিনেমাটাকে দেখছি এবং চোখেও দেখতে পাচ্ছি, তো পর্দার মধ্যে ফেলা হয়েছে, চোখেও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সৎবিম্ব। কিন্তু আমাদের আয়নার মধ্যে প্রতিবিম্বটা কখনো আমরা পর্দায় ফেলতে পারবো না, সেটাকে শুধুমাত্র চোখে দেখা যাবে, এই জন্য সেটা হচ্ছে অসৎ বিম্ব। আর মনে রাখবে, এটা ধরে নাও আয়না, এটা ধরুন আয়না, তো সৎবিম্ব সবসময় এখানে যদি আমি বস্তুটাকে রাখি, তাহলে অপর পৃষ্ঠের সৃষ্টি হবে। কারণ এই যে আয়নার পিছনের জগৎটা আমরা কখনোই তার ভিতরে যেতে পারবো না, সেটা একটা কাল্পনিক জগৎ, এখানকার কপি পেস্ট। যেহেতু এই জগৎটার সেম টু সেম এখানে একটা জগৎ সৃষ্টি হয়েছে, তো আমরা আয়নার ভিতরে চাইলেও সেখানে যেতে পারবো না। এই জন্য এই পৃথিবীটা হচ্ছে অসৎ পৃথিবী। তো এই জন্য আয়নার মধ্যে যে পৃথিবীটা সৃষ্টি হয়েছে, যে লোকটাকে দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে অসৎ মানুষ, অসৎ বিম্ব, অসৎ প্রতিবিম্ব।
তাহলে আয়নার ওই প্রান্তে যেটা দেখে মনে হয় সেটা হচ্ছে অসৎ। তাহলে সৎ বিম্ব কোথায় সৃষ্টি হয়? আয়না যদি আমি রাখি তাহলে এই সাইডে যদি কোনো প্রতিবিম্বটা সৃষ্টি হয়, মানে বস্তু যেই দিকে থাকবে সেই দিকেই সৎ বা সৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়, আর বস্তু যেদিকে আছে তার বিপরীত দিকে অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়। এটা শুধুমাত্র আয়না বা দর্পণের ক্ষেত্রে। লেন্সের ক্ষেত্রে কিন্তু এর উল্টো জিনিসটা ঘটবে। তার মানে দর্পণের ক্ষেত্রে বস্তু যে পাশে আছে, যে সাইডে আছে, সেই সাইডে সদ্বিম্ব গঠিত হয়। আর বস্তু যেখানে যেই দর্পণের যে পাশে আছে তার বিপরীত পাশে যদি প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা হচ্ছে অসৎ। ঠিক আছে, আশা করি প্রতিবিম্বটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এতক্ষণ যা কিছু পড়লাম এটা তার বেসিক জিনিস পড়লাম, যেটা ক্লাস 8 অলরেডি আমরা জানতাম। এখন যেটা পড়বো, এই চ্যাপ্টারটা শেখার জন্য, প্রতিটা জিনিস শেখার জন্য তার একটা ল্যাঙ্গুয়েজ আছে, তার একটা ভাষা আছে। সেই ভাষাটা না জানলে আমরা কিন্তু চ্যাপ্টারটা পড়তেই পারবো না। যেমন এটার নাম হচ্ছে পেন, মার্কার পেন। তো এই জিনিসগুলোর নামগুলো আমাদের মুখস্থ করতে হবে বা জানতে হবে। তো কিছু কিছু টার্ম আছে এই লাইট অধ্যায়ে, সেই টার্মগুলোকে, সেই ওয়ার্ডগুলোকে আমাদের জানতে হবে। কাকে বলে? বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, ফোকাস দূরত্ব, এগুলো আমাদের জানতে হবে। তখনই আমরা এই চ্যাপ্টারটাকে শুরু করতে পারবো। যদিও এই সংজ্ঞাগুলো পরীক্ষায় আসে না, খুব কম এসেছে গত প্রিভিয়াস ইয়ারে, কিন্তু তারপরে আমাদের এই শব্দগুলোর মানেটা জানতে হবে, এই সংজ্ঞাগুলো জানতে হবে। না জানলে আমরা পরে যখন এই জিনিসগুলোকে ইউজ করব তখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারবো না এই অধ্যায়ের শেষে গিয়ে, বা মাঝামাঝি যখনই আমরা শুরু করবো তখন আর কিছু বুঝতে পারবো না। তো সেটা জানার জন্য আগে কি করতে হবে? ধরে নাও একটা গোলক কল্পনা করলাম, এটা একটা গোলক। তো এই গোলক বা বৃত্ত, বা এটাকে আমি বলতে পারি বক্র, এটা হচ্ছে বক্ররেখা। তো বক্ররেখাটা এখান থেকে শুরু হয়েছে এবং এখানে এসে শেষ হয়েছে, তাহলে এটা একটা বক্রতল, বক্ররেখা, এটাকে বলা হয় গোলক বা বৃত্ত। তো বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, ক্লিয়ার? তো বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এবং কেন্দ্র থেকে আমি এই যে টানলাম এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই না? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এখান থেকে আমি যেখানেই লম্ব টানি না কেন সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই না? সবগুলো কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। আর মজার জিনিস, কোনো গোলকের বা কোনো বৃত্তের কেন্দ্র থেকে আমি এখানকার যে কোনো পরিধির মধ্যে যে কোনো জায়গায় স্পর্শ মানে লম্ব টানি না কেন, এই বিন্দুতে টেনেছি মানে এই বিন্দুটা এই তলের সঙ্গে লম্ব হবে, মানে এই বিন্দুটা এই তলের সঙ্গে লম্ব লম্ব। তার মানে কলমটা যদি আমি এখানে রেখে দিলাম সোজা করে, তাহলে এই তলটার সঙ্গে যদি ওই সাইডেরটা এবং এই সাইডের, মানে এটা যদি আমি পেনটা রেখেছি তাহলে এই সাইডের কোণ আর এই সাইডের কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে বলবো যে এটা এই দুজন হচ্ছে লম্ব। লম্ব মানে বুঝে গেলাম। তো মজার জিনিসটা কি, যে বৃত্তের মধ্যে কেন্দ্র থেকে যেখানে আমি লম্বা টানি না কেন বা কানেক্ট করি না কেন, যে বিন্দুতে গিয়ে পৌঁছাবে সেই বিন্দুটার এই রেখাটা হচ্ছে লম্ব, মানে 90 ডিগ্রি। ক্লিয়ার? তো এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এখন ধরে নাও এই বৃত্তের ভিতরের দিকে আয়নার মতো প্রলেপ দেওয়া আছে। ধরুন একটা আয়নার মতো একটা আয়না আছে, তার ভিতরে পিছনের দিকে একটা রূপোর বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া আছে, আমি আমার মুখটা দেখতে পাচ্ছি। তো ধরে নাও এটা ভিতরের দিকে দেওয়া আছে এমন প্রলেপ, এটা প্রলেপটা বাইরের দিকে আছে, তার মাঝখানে যদি আমি একটা লোককে রেখে দিই তাহলে সে কিন্তু চারদিক দিয়ে নিজের ছবি দেখতে পাবে। একটা গোল টাইপের বলের মধ্যে চারদিকে আয়না লাগানো আছে, আমি মাঝখান থেকে দেখছি ভিতরে, জাস্ট এখানে দাঁড়িয়ে আছি, তো আমি কি দেখবো? চারদিক দিকে আমার প্রতিবিম্ব দেখতে পাবো। ঠিক আছে, তো সাধারণত দর্পণ কয় প্রকার হয়? দু প্রকার। আমি এত কিছু বললাম যে দর্পণ কয় প্রকার সেটা বোঝানোর জন্য। যদি ধরে নাও এমন একটা দর্পণ আছে, প্রলেপটা কোথায় আছে? পিছনের দিকে আছে, তাহলে আমি মুখটা, এখানে যে লোকটা দাঁড়িয়ে থাকে, তাহলে আমি নিজের মুখটা দেখতে পাবো, তাই না? তাহলে যেহেতু এই পৃষ্ঠটা হচ্ছে যেখানে আমি নিজের মুখটাকে দেখতে যাচ্ছি, সেই পৃষ্ঠটা, ভিতরের পৃষ্ঠটা হচ্ছে অবতল, তার জন্য এই দর্পণটাকে বলা হয় অবতল দর্পণ। একে বলা হয় অবতল দর্পণ। এখন যদি এই লোকটা এদিকে থাকতো, ধরে নাও এবার আরেকটা ছবি আঁকছি এদিকে, ধরে নাও এখানে এমন আছে, তাহলে এখানে একটা লোক রাখা আছে, আর প্রলেপটা ভিতরের দিকে দেওয়া আছে, আর লোকটা বাইরে এই উত্তল পৃষ্ঠে নিজেকে দেখতে পাচ্ছে, এখান থেকে নিজেকে দেখতে পাচ্ছে, আর বক্র তলটার দিকে একটা রূপোর বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া আছে। তাহলে আমি কি করবো? এই সাইডে নিজেকে দেখতে পাবো, আমরা এইভাবে দেখছি আমি বক্ররেখার উপরে।
তাহলে যেহেতু যে পৃষ্ঠে আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি সেটা উত্তল, এই জন্য এই দর্পণটা হয়ে গেল উত্তল দর্পণ। এটা হচ্ছে উত্তল দর্পণ আর এটা হচ্ছে অবতল দর্পণ। মানে আমি কোন পৃষ্ঠে নিজেকে দেখতে পাচ্ছি, অবতল পৃষ্ঠে যদি নিজেকে দেখি, মানে ভিতরের দিকে দেখতে পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে অবতল। উত্তল পৃষ্ঠে যদি আমি নিজেকে দেখতে পাচ্ছি, নিজের প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে আয়নার মধ্যে, আর আয়নাটা যদি উত্তল প্রকৃতির হয় বা উত্তল পৃষ্ঠে আমি নিজেকে দেখতে পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল তলে দেখতে পেলে সেটা অবতল, উত্তল তলে দেখতে পেলে সেটা উত্তল দর্পণ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দর্পণের দুটা প্রকার আমরা জানলাম। এবার আমাকে জানতে হবে মেরু কাকে বলে। তো এই গোলকটা এরকম ছিল, তো আমি কি করলাম, এই গোলকটাকে মুছিয়ে দিলাম, বাকি পার্টটা ধরুন আমি শুধু এইটুকু অংশ রাখলাম শুধু। আচ্ছা, এক কাজ করি, গোলকটা আমি পুরোটাকে ই করে দিলাম, কেটে দিলাম, কেটে দিয়ে জাস্ট এইটুকু রাখলাম। তার মানে এটা একটা গোলক ছিল, এই গোলকটা ছিল এইভাবে, বাট আমি শুধু এই পার্টটাকে রাখলাম। তাহলে এখানে তার কেন্দ্রটা ছিল একটু আগে, আর এখান থেকে তার ব্যাসার্ধটা ছিল, ঠিক আছে, আর এখানে পুরো গোলকটা ছিল। তো এই যে তলটা, এই যে তল ছিল, এটা হচ্ছে বক্রতল। তাহলে এই বক্রতলের এই যে বিন্দুটা, এটা হচ্ছে এই বক্রতলের কেন্দ্রবিন্দু, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, মানে এই বক্রতলের কেন্দ্র, মানে একে বলা হয় বক্রতা কেন্দ্র। তাহলে সি দিয়ে যদি লিখি, তাহলে সি হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। কেন? কারণ এটা একটা গোলক ছিল, তো এটা একটা বক্রতল ছিল, আর ওই বক্রতলের এটা হচ্ছে বক্রতা, বক্রের কেন্দ্রকে বলা হয়, কোন একটা বক্রতলের কেন্দ্র যে থাকে সেই হচ্ছে বক্রতা কেন্দ্র, ঠিক আছে। কোন বক্রতলের মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দুকে বলা হয় বক্রের বক্রতা কেন্দ্র। এবং এই বক্রতা কেন্দ্র যদি এই যে একটা বক্ররেখা আছে, সেখানে যে একটা তার মাঝামাঝি, এখান থেকে ডিস্টেন্স আর এখানকার ডিস্টেন্স যদি সমান হয়, তাহলে মাঝ বিন্দুটা যেটা সৃষ্টি হলো তাকে বলা হয় মেরু। কি বলা হয়? মেরু। মানে ধরে নাও এই যে পৃথিবী এরকম ছিল না, এটা হচ্ছে মেরু, এটাও মেরু, তাহলে মাঝ বিন্দুগুলো এটা হচ্ছে মেরু। তো এরকম টাইপের আগে ধরে নাও এটা একটা মেরু, ঠিক আছে। তাহলে এইভাবে যদি হতো, পুরো গোলকটা যদি এঁকে দিতাম, তাহলে এখানে একটা মেরু হতো এইভাবে। তো আমি তো এদিকে এই বাকি পার্টটাকে মুছে দিয়েছি, তাহলে এইটুকু পার্ট রেখেছি, বাকিটাকে আমি কেটে ফেলে দিয়েছি। ধরুন এই যে জিনিসটা ছিল, এটা ছিল একটা গোলকের অংশ, ঠিক আছে। আর এই গোলকটার এটা তার কেন্দ্র ছিল, আর এখান থেকে আমি বলেছিলাম এটা ব্যাসার্ধ ছিল। কারণ আমি যদি এটাকে পুরো সম্পূর্ণ করে দিই, তাহলে এগুলো তো তার ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ। তাহলে এই যে বক্রতলটা, এই যে বক্রতলটা আছে, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে আমি এটাকে বলতে পারি, এটা ও বিন্দু দিলাম, তাহলে ও সি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। কেন? কারণ এটা তো ওই বক্রতলের ব্যাসার্ধ। আমি যদি এটাকে পুরো একটা গোলক কল্পনা করে নিতাম, ও গোলকটা এঁকে দিতাম, তাহলে তো এটা একটা ব্যাসার্ধই ছিল একটু আগে। তো যেহেতু এই বক্রতলের এই বিন্দু থেকে এটা হচ্ছে তার ব্যাসার্ধ, তো এই বক্রতলের এই দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এবং এই দূরত্বটাকে বলা হয় আবার প্রধান অক্ষ। এই বক্রতা ব্যাসার্ধটাকে কি বলা হয়? প্রধান অক্ষ, প্রধান অক্ষ। তাহলে এই বিন্দুটা মেরু, বক্রতলের মাঝ বরাবর যে বিন্দুটা কল্পনা করা হয় সেটা হচ্ছে মেরু, এবং তার কেন্দ্রকে, ওই বক্রতলের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। এই দূরত্বকে বলা হয় প্রধান অক্ষ বা বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ, ঠিক আছে। তো এবার তো আমাদের বক্রতা কেন্দ্র, মেরু, ফোকাস, কি বলে ওটা, বক্রতা ব্যাসার্ধ আর প্রধান অক্ষ হয়ে গেল, ঠিক আছে। এখন এবার ধরে নাও এরপরে যেটা শিখতে হবে আমাদের, এই যে প্রধান অক্ষটা আছে, এই প্রধান অক্ষের সঙ্গে যদি আমি সমান্তরাল ভাবে, একদম এর সমান্তরাল, মানে কি এই যে এর দূরত্বটা দুইটাই সমান থাকবে, এটাকে বলা হয় প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে যদি আমি কোনো একটা এই দর্পণের মধ্যে লাইট ফেলি টর্চ দিয়ে, জাস্ট এইভাবে লাইটটা ফেললাম, তাহলে এই বিন্দুতে আবদ্ধ হলো, তাহলে পি আর কিউ বিন্দুতে আবদ্ধ হলো, ঠিক আছে। তো বলা হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে দর্পণের, গোলীয় দর্পণের বা অবতল হতে পারে বা উত্তল হতে পারে, যে কোনো দর্পণ হতে পারে, অবতল অথবা উত্তল, দুটার মধ্যে যে কোনো হতে পারে। যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি কোনো লাইট দর্পণের যে কোনো বিন্দুতে ফেলা হয়, আমি এখানে ফেললাম, তুমি এখানে যে কোনো বিন্দুতে ফেলতে পারো, নিচে উপরে সব জায়গায়। তো প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আমি যে কোনো বিন্দুতে, এতগুলো বিন্দুর মধ্যে যে কোনো জায়গায় যদি লাইটটা ফেলি, আর সেটা যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়,
তাহলে সেটা প্রধান অক্ষকে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করে দিবে। ঠিক আছে, তার মানে এখান থেকে সমান্তরালভাবে লাইটটা ফেললাম আর প্রধান অক্ষকে ছেদ করে চলে গেল, ধরুন আর পথে গেল। তো যেই বিন্দুতে প্রধান অক্ষকে ছেদ করলো তাকে বলা হয় ফোকাস, তাকে বলা হয় ফোকাস। বলে না যে তুমি কোনো জিনিসকে ফোকাসে রাখলে তোমার গোল অ্যাচিভ হয়ে যাবে। পড়াশোনা করছো, মাধ্যমিকের জন্য ফোকাস কি? মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করা। তো ফোকাসটাকে যদি তুমি ভালো করে সেট করে রাখো তাহলে তোমার কাজগুলো ভালো হবে, তুমি যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো গোল অ্যাচিভ করতে পারবে সহজে। ফোকাস থেকে যদি সেই জিনিসটা সরে যায় তাহলে তুমি ডিস্ট্রাক্ট হয়ে গেছো, সেই হচ্ছে ফোকাস। তার মানে প্রধান অক্ষের সমান্তরালভাবে লাইট ফেললে সেটা যে বিন্দুতে প্রধান অক্ষকে ছেদ করে তাকে বলা হয় ফোকাস। তার মানে এফ হচ্ছে আমাদের ফোকাস। ঠিক আছে, তার মানে এখান থেকে সমান্তরালভাবে লাইট ফেললে যে ফোকাস দিয়ে যায়, মানে এই বিন্দুটা হচ্ছে ফোকাস, আর ফোকাস দিয়ে যদি আমি লাইটটা ফেলি এই বিন্দুতে তাহলে সেটা সমান্তরালভাবে যাবে, জैसा करनी वैसा भरनी, কথাটা আছে না? তো আমি যেভাবে এখানে ফেললে যদি এদিক দিয়ে যায় তাহলে এখান থেকে ফেললে এদিক দিয়ে যাবে। তো এখান থেকে দুটো টার্ম আমাকে মাথার মধ্যে একদম সেভ করে নিতে হবে। কি সেভ করতে হবে? যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি লাইটটা আমি কোনো দর্পণের যে কোনো বিন্দুতে যদি ফেলি সেটা প্রধান অক্ষের কোন বিন্দু দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার? এটা একদম মাথার মধ্যে একদম সেভ করে নাও, কারণ এই জিনিসটা বারবার ইউজ হবে। এখন ফোকাস দিয়ে যদি কোনো লাইট, ফোকাস বিন্দু থেকে যদি লাইট দর্পণের যে কোনো বিন্দুতে ফেলি না কেন, ফোকাস বিন্দু থেকে যে কোনো বিন্দুতে ফেলি না কেন সেটা সমান্তরালভাবে চলে যাবে। কার? প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে। ঠিক আছে, তার মানে সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালে ফেললে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে ফেললে সমান্তরালভাবে যাবে। এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট স্টেপ। এবার এখান থেকে যেটা আমাদের আরো জানতে হবে, এই যে ফোকাস বিন্দুটা পেলাম সেটাকে বলা হয় কি বলতো? এটা বলা হয় মুখ্য ফোকাস। মুখ্য, মুখ্য ফোকাস কেন? কারণ এটা প্রধান অক্ষের মধ্যে অবস্থিত। প্রধান অক্ষের একদম প্রধান অক্ষের উপর যেটা বিন্দুটা আছে সেটা হচ্ছে মুখ্য ফোকাস, আর একটা হচ্ছে গৌণ ফোকাস। একটা হচ্ছে মুখ্য ফোকাস আর একটা হচ্ছে গৌণ ফোকাস। কার ক্ষেত্রে? সমস্তগুলো কিন্তু দর্পণের ক্ষেত্রে হচ্ছে। লেন্স যখন পড়বো লেন্সের ক্ষেত্রে আবার এগুলো জিনিস পড়বো, বাট সেটা আলাদা করে। এখন তোমরা শুধু দেখতে পাচ্ছ এগুলো দর্পণের ক্ষেত্রে বা আয়নার ক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে, কার ক্ষেত্রে? উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে আমরা শুধু পড়ছি। তাহলে এটা যদি মুখ্য ফোকাস হয় তাহলে আর একটা যে ফোকাস আছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় গৌণ ফোকাস। গৌণ ফোকাস, গৌণ ফোকাস। এবার ধরে নাও গৌণ ফোকাসটা কি জিনিস। আচ্ছা, তার আগে আমাকে জানতে হবে ফোকাস তল কি। এই যে ফোকাসটা ছিল না, এই ফোকাসের উপরে যদি আমি এভাবে একটা তল কল্পনা করি, জাস্ট ধরে নাও এখানে এই যে ফোকাস বিন্দুতে জাস্ট আমি একটা এভাবে লম্বভাবে তল কল্পনা করলাম। তো ফোকাস বিন্দুতে যদি আমি এভাবে লম্বভাবে তল কল্পনা করি তো এই তলটাকে বলা হয় ফোকাস তল। ওই তলটা কোথায় অবস্থান হবে? ফোকাস বিন্দুতে থাকবে, ফোকাসের সঙ্গে লম্বভাবে। এবং ফোকাস তলের লাইটটা যদি কোনো লাইট আপতিত করি, এই দর্পণের মধ্যে একটা লাইট ফেললাম, তো সমান্তরালভাবে ফেললে তো ফোকাস দিয়ে ফোকাসে মিলিত হচ্ছে। এবার যদি সমান্তরাল না ফেলে যদি আমি একটু কোণ করে ফেলি এটার মতো, তাহলে ফোকাসে মিলিত হবে না, ফোকাসের নিচে ফোকাস তলে মিলিত হবে। তার মানে এই যে তলটা আমি কল্পনা করেছি এটা হচ্ছে তার ফোকাস তল, তার মানে এই ফোকাস তলে কোনো একটা বিন্দুতে সে মিলিত হবে। যত তির্যক করে ফেলবো তত তির্যকভাবে এখানে মিলিত হবে। আচ্ছা, লাইটের প্রতিফলনের জন্য আরেকটা জানতে হয়, এখান থেকে এই যে বক্রতা কেন্দ্রটা আছে, এই বক্রতা কেন্দ্র থেকে তুমি যে বিন্দুতে লাইটটা ফেলেছো, তুমি যদি এই বিন্দু দুটোকে কানেক্ট করে দাও, কানেক্ট করে দাও, তাহলে এই বিন্দুর সঙ্গে এটা লম্ব হবে। যেমন আমি বলেছিলাম যে এই বিন্দু তুমি যেখানেই টানো না কেন সেটা লম্ব হবে। আর লম্বটা কেন আঁকলাম? কারণ আপতন কোণ এবং প্রতিফলন কোণটা অবিলম্বের সঙ্গে নির্ভর করে। কারণ এই যে একটা, এটা হচ্ছে তার অবিলম্ব, কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আমাকে জানার জন্য এই অবিলম্বটা অবশ্যই দরকার। তো আপতিত রশ্মি কি জিনিস আমি আগে বলে দিই তোমাদের, এটা বলার আগে দেখো আপতিত রশ্মি ওই অবিলম্বের সঙ্গে, এটা একটা তল, ধরুন এটা একটা তল ছিল, এটা তার অবিলম্ব মানে একদম লম্ব ভাবে আছে। এই অবিলম্বের সঙ্গে যে কোণে আপতিত হলো লাইটটা এই তলের উপরে, যে কোণে আপতিত হলো এই কোণটা হচ্ছে, এই রশ্মিটা তো হচ্ছে আপতিত রশ্মি, এটা কি বলা হয়? আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি।
এখন এখান থেকে প্রতিফলিত হয়ে চলে গেল, এদিকে চলে গেল, তাহলে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এই যে অবিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ, আর অবিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। এটা যদি ধরে নিই আই, তাহলে এটা হচ্ছে আর। তাহলে আই হচ্ছে অবিলম্বের সঙ্গে এই আপতিত রশ্মি যে কোণ করেছে তার নাম দিলাম আমি আই। সাধারণত আপতন কোণকে আই দিয়ে লেখা হয়। তো এই কোণটা হচ্ছে আপতন কোণ। অবিলম্বের সঙ্গে একটা লাইটটা এখানে প্রতিফলিত হয়ে এদিকে চলে গেল, তাহলে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। মানে রিফ্লেকশন হলো, তার রিফ্লেকটিভ অ্যাঙ্গেল, তো এটাকে বলা হয় আর। ঠিক আছে, তো আপতন কোণ আই আর প্রতিফলন কোণ আর আর। তাহলে প্রতিফলনের সূত্র থেকে আমরা কি জানতাম? আমরা ক্লাস 8-এ পড়েছি যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এই আর ওই তলের সঙ্গে অবিলম্বটা একই সমতলে থাকে। আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে, এই যে বিন্দুটার মধ্যে আপতিত হয়েছে এটাকে বলা হয় আপতন বিন্দু। যেখানে লাইটটা গিয়ে আপতিত হচ্ছে তাকে বলা হয় আপতন বিন্দু। ক্লাস 8-এ অলরেডি পড়ে নিয়েছে এগুলো। তো প্রতিফলনের সূত্রটা আমরা জানতাম, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে যে অঙ্কিত অবিলম্বটা আছে এটা এই তলের উপরই থাকবে। মানে এই যে সমতলটা আছে এই সমতলটা হচ্ছে একই সমতলের উপরই থাকবে। এটা প্রথম সূত্র থেকে জেনেছিলাম। কার? প্রতিফলনের সূত্র। আবার বলছি, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে যে অবিলম্বটা অঙ্কন করব এই তিনজনেই এই একটা সমতলের উপরই থাকবে, তারা একই সমতলে থাকে। প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? এই যে আপতন কোণ আই সমান সমান প্রতিফলন কোণ আর, এটা সমান 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 হয়। মানে আপতন কোণ যা হবে প্রতিফলন কোণ তাই হবে। জैसे करनी वैसे भरनी, তুমি যেমন কর্ম তেমন ফল। তার মানে তুমি একটা বল, একটা দেওয়াল আছে, শোনা এটা দেওয়াল, আমি যদি কোণ করে ফেলি তাহলে ওটা এদিকে যাবে, আমি যদি আরেকটু এভাবে ফেলি তাহলে ওটা ওদিকে যাবে। তো যে কোণ করে দেওয়ালের মধ্যে ফেলবো সেই কোণ করে সেটা প্রতিফলিত হবে। আমি যদি বেশি কোণ করে ফেলি তাহলে বেশি কোণ করে প্রতিফলিত হবে। তাহলে এটা যদি তার অবিলম্ব হয় আর আমি এখান থেকে ফেললাম, সে যে কোণ করে এই অবিলম্বের সঙ্গে যে কোণ করে ফেলবো সেই কোণ করে প্রতিফলিত হবে। জैसे करनी ঠিক वैसे भरनी, যেমন কর্ম তেমন ফল। তো যে কোণে আপতিত হয় সেই কোণে প্রতিফলিত হয়। না, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, এটা প্রতিফলনের তৃতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্র থেকে কি জানি? আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। এটা একদম মাথার মধ্যে সেভ করে নাও, কারণ এরপরে যেটা পড়বে এফ ইজিক্যাল টু আর বাই টু সমাধানটা এর ক্ষেত্রে মাস্ট লাগবেই লাগবে। তো প্রতিফলনের দুটো সূত্রের মধ্যে দুটোই মনে রাখতে হবে, একটা দরকার নেই, প্রথমটা দরকার নেই, পরীক্ষা আসবে না, কিন্তু দ্বিতীয়টাও আসবে না, কিন্তু আমাদের মাথার মধ্যে সেভ রাখতে হবে কি? আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বটা যে তিনজনই একই সমতলে থাকে, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সমান হয়। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবং এটা আমি বোঝাতে যাচ্ছি। এরপরে নেক্সট স্টেপ যেগুলো পড়বো তার সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এবার আমরা তাহলে কি জানলাম? যে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়। আপতন কোণ কি জিনিস? অবিলম্বের সঙ্গে যে কোণ করে কোনো তলে লাইট আপতিত হচ্ছে তার অবিলম্বের সঙ্গে যে কোণ করে আপতিত হচ্ছে তাকে বলে আপতন কোণ। আর এটা যদি অবিলম্ব হয় তাহলে যে কোণে আপতিত হলো এটা আপতন কোণ, আর প্রতিফলন কোণ এটা যে কোণে ওই অবিলম্বের সঙ্গে প্রতিফলিত হচ্ছে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। তাহলে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয় প্রতিফলনের সূত্র থেকে আমরা এটা জানি। ঠিক আছে, এবার অবিলম্বটা কেন অঙ্কন করেছিলাম একটু আগে এটা দেখো। আমি বলেছিলাম যে এই যে বিন্দুটা ছিল এখানে লাইটটা আপতিত হয়েছে, তো এই বিন্দু থেকে আমি এখানে যেখানেই লম্ব টানি না কেন, মানে কানেক্ট করি না কেন, যোগ করি না কেন, সেই বিন্দুটা হচ্ছে অবিলম্ব। তো আপতন এখানে আপতিত হয়েছে, তো এর এখানে আপতন কোণ কত সেটাকে বার করার জন্য, এবং প্রতিফলন কোণ কত, এই যে এখানে বিন্দুতে আপতিত হয়েছে, তাহলে এখানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ আমি কি করে বের করব? সেটাকে বের করার জন্য কি করতে হবে? আমাকে অবিলম্ব লাগবে। আর অবিলম্ব ছাড়া তো আমি বলতেই পারবো না যে আপতন কোণ কত আর প্রতিফলন কোণ কত। তো আমাকে আগে অবিলম্ব ডাকতে হবে। তো যেখানে লাইট ফেলবো সেখানে আমাকে এই বিন্দু দুটাকে বক্রতা কেন্দ্র থেকে কানেক্ট করতে হবে। কানেক্ট করে দিলাম। তাহলে এই যে বক্রতা কেন্দ্র থেকে যে কোনো বিন্দুতেই আমি টানি না কেন সেটা হচ্ছে তার অবিলম্ব। তো লাইটটা যেহেতু এখানে আপতিত হয়েছে আমি এখানে এখন কানেক্ট করলাম, এখানে আপতিত করলে এখানে কানেক্ট করতাম, এখানে আপতিত করলে এখানে কানেক্ট করতাম। যে বিন্দুতে আপতিত হবে বক্রতা কেন্দ্র থেকে সেই বিন্দুতে আমি কানেক্ট করব, কারণ আপতন কোণ এবং প্রতিফলন কোণটাকে বের করার জন্য।
কারণ অবিলম্বের সঙ্গে কি কোণ করেছে, কোন কোণ উৎপন্ন করেছে সেটাই তো আপতন কোণ, আর কোন কোণে প্রতিফলিত হয়ে গেছে সেটা তো প্রতিফলন কোণ। তাহলে এই যে এখন অবিলম্বের সঙ্গে এই যে কোণটা বেরোলো, এক সেকেন্ড দাঁড়াও, এটা এইভাবে করি, কানেক্ট করে দিই, হ্যাঁ এই যে, তাহলে এই যে কোণটা বেরোলো সেটা আই, এটা হচ্ছে আপতন কোণ। আর এখান থেকে এইভাবে প্রতিফলিত হয়ে যাচ্ছে না লাইটটা, এই যে গেল প্রতিফলিত হয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের আর প্রতিফলন কোণ। তাহলে লাইটটা এইভাবে চলে গেল। তাহলে অবিলম্বের সঙ্গে এই অবিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করলো এইটা অবিলম্ব, তাহলে এই কোণটা হচ্ছে আই, আর এই অবিলম্বের সঙ্গে এই কোণে আর কোণে সে প্রতিফলিত হয়ে চলে গেল, আর যেখানে ছেদ করলো সেটার নাম হচ্ছে ফোকাস। কেন? কারণ এর সমান্তরাল প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত হয়েছে, আর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত হলে ফোকাস বিন্দু দিয়ে যায়, আর যদি একটু কোণ করে আপতিত হয় তাহলে ফোকাস তলের উপর অন্য একটা বিন্দু দিকে মিলিত হয়। ধরুন এখানে একটা ফোকাস তল হলে তার নিচে কোনো একটা বিন্দুতে মিলিত হবে, ফোকাসে মিলিত হলে সেটা হচ্ছে মুখ্য ফোকাস, আর ফোকাস তলে কোনো বিন্দুতে মিলিত হলে লাইটটা প্রতিফলনের পর সেটাকে বলা হয় গৌণ ফোকাস। এখন মজার জিনিস কি বলতো, এই যে এটা ছিল তো একটা গোলক, যখন কল্পনা করতাম তো এটা তো তার ব্যাসার্ধ ছিল, কারণ আমি যদি এটাকে এখন পুরো একটা গোলক কল্পনা করে নিই তাহলে এটা তো তার ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ কি লেখা হতো, অঙ্কে তো আমরা পড়েছি ব্যাসার্ধকে আর দিয়ে লেখা হতো। তার মানে এই যে বক্রতা ব্যাসার্ধ সিও, এই যে সিও এটাকে লেখা হয় আর, এর মান হচ্ছে আর, তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটাকে কি বলা হয়, আর বলা হয়। আচ্ছা ফোকাস থেকে মেরুর দূরত্ব কি বলবো, তো ফোকাস থেকে বক্রতা কেন্দ্র থেকে মেরুর দূরত্ব যদি আর হয়, মানে বক্রতা ব্যাসার্ধ হয় তার মান হচ্ছে আর, তাহলে ফোকাস থেকে মেরুর দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। তার মানে এটাকে লেখা হয় ছোট হাতের এফ দিয়ে। তার মানে ফোকাস থেকে মেরুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয়, আর বক্রতা কেন্দ্র থেকে মেরুর দূরত্বকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ বা প্রধান অক্ষের দূরত্ব। ঠিক আছে, কথা হচ্ছে এই যে প্রধান অক্ষটা আছে, এই ফোকাস বিন্দুটা তার মাঝামাঝি থাকে। যদি এই দূরত্বটা 10 হয় তাহলে এই বিন্দুটার দূরত্ব এখান থেকে এখানে দূরত্ব বা এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে বাই 2 মানে 5, তার মানে অর্ধেক। তার মানে এর যা দূরত্ব সেটা তার মাঝামাঝি জায়গায় আছে, তার মানে এটা প্লাস এটা সমান সমান পুরোটা। এখানে যদি পুরোটা 10 হয় তাহলে এই দূরত্বটা 5 হবে, এই দূরত্বটা 5 হবে, কারণ এ তো মাঝামাঝি জায়গায় আছে। তো এই যে মাঝামাঝি জায়গায় আছে সেটাকে আমাদের প্রমাণ করতে হবে উত্তল দর্পণের ক্ষেত্রে এবং অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে 2026-এ চলে আসছে। প্রশ্নটা কি এসেছিল যে উত্তল দর্পণের ক্ষেত্রে এই বক্রতা কেন্দ্র মানে এই যে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করো। মানে আমি কি বললাম যে বক্রতা ব্যাসার্ধ আর, আর এর মানটা এই ফোকাসের মানের মানে এই ফোকাসের মানটা এর মানের অর্ধেক। তার মানে ভুল বললাম আমি, এটা এরকম হবে যে ফোকাসের মানটা ফোকাস দূরত্বের মান বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, অথবা ওটা পেয়ে যাবো। তো এটা এই সমাধানটা আসে অথবা এইভাবে আসে, একই সমাধান শায়দ বজ্র গুণন করে এটা করে পেয়ে গেছি। ঠিক আছে, তো এটা অবতল দর্পণের ক্ষেত্রে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে মাধ্যমিকে অলরেডি চলে আসছে, তো উত্তল দর্পণটা আমি আর পড়াচ্ছি না যেহেতু চলে আসছে। ঠিক আছে, এরপরে ভিডিওতে তাও আমি করিয়ে দেবো, বাট সেটা এবার তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে না। যদিও আসে তাহলে অবতল দর্পণটা আসতে পারে, বাট চান্স খুবই কম। ঠিক আছে, বাট আমি দুটোই করাবো। চলো এবার প্রমাণটা আমরা করে দেখি। প্রমাণটা আমরা এখন করবো, এগুলো মুছাই দিই। এগুলো তো আমরা জানি যে ফোকাস দূরত্বকে কি বলা হয়, ফোকাস দূরত্বকে এফ লেখা হয়, আর বক্রতা ব্যাসার্ধের দূরত্বকে লেখা হয় আর। তাহলে এগুলো আমরা অলরেডি জানি। কি জানি যে এই এফ ও সমান সমান এফ, আর সি ও সমান সমান আর, আর এই সিও কি প্রমাণ করতে হবে যে আর সমান সমান, মানে আমাদের প্রমাণ করতে হবে সি ও এফ বা এফ সমান সমান আর বাই 2, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। চলো এটা প্রমাণটা করছি। তো এটা প্রমাণ করার জন্য কি করতে হবে দেখো তো, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি না, এই কিউ সি এফ, কিউ সি এফ, এই ত্রিভুজটা আমি দেখতে পেয়েছি। তো এই ত্রিভুজটার হচ্ছে টার্গেট, এটা আমাদের গোল সেট করে নাও। এই জিনিসটা হচ্ছে টার্গেট। কি টার্গেট, ত্রিভুজের আমাদের কি টার্গেট সেট করতে হবে, এই ত্রিভুজের আমাকে এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাতে হবে, এবং এই কোণটা আর এই কোণটা সমান দেখাতে হবে। আমি যদি এই কোণ আর এই কোণটা সমান দেখাই দিই তাহলে আমি জানি
ত্রিভুজের যখন দুটি বিপরীত কোণ সমান হয়ে যায় তার সংলগ্ন বাহু দুটিও সমান হয়ে যায়। এটা কিন্তু আমরা আগে থেকে জানতাম, আর না জানলে এখনই মাথার মধ্যে সেভ করে নাও যে কোনো ত্রিভুজের এই কোণ দুটি যদি সমান হয়ে যায়, বিপরীত কোণ দুটি সমান হয়, তাহলে তার সংলগ্ন যে বাহু দুটি আছে তারাও সমান হয়ে যায়। আর এই যে প্রমাণটা আমরা করব, ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ ব্যবহার করব। এটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষ। আচ্ছা, ক্ষুদ্র উন্মেষ মানে কি? ক্ষুদ্র উন্মেষ মানে দেখে নাও, ক্ষুদ্র এটা প্রধান অক্ষ, তো আমি ক্ষুদ্র উন্মেষ জাস্ট এখানে এর পাশাপাশি কোনো বিন্দুতে আমি লাইটটা আপতন করলাম, তাহলে এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব যেহেতু এরা খুব পাশাপাশি আছে, তো এদের দূরত্ব আমি সমান ধরতে পারি, সমান ধরতে পারি। তো এখন লাইটটা আমি এত কাছাকাছি আপতন করলাম, এখান দিয়ে প্রতিফলিত হয়েছে আর এখানে এফ ফোকাস দিয়ে চলে গেছে, তো এখান থেকে আমি এই প্রমাণটা করতে পারি না। আর এই যে প্রধান অক্ষের পাশাপাশি কোনো বিন্দুতে যদি আপতন হয়, এটাকে বলা হয় তার ক্ষুদ্র উন্মেষ, মানে তার উন্মেষটা খুবই ক্ষুদ্র। এখানে আপতিত হলে উন্মেষটা তার বড় হতো। তো পাশাপাশি যখন কোন লাইটকে প্রধান অক্ষের সঙ্গে একদম পাশাপাশি কাছের বিন্দুতে আপতন করব, তখন ওই দর্পণটাকে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ বলা হয়। ঠিক আছে, এখন এখানে তো প্রমাণটা করা যাবে না, তো আমি এটাকে জুম করব, জুম করে বড় করব এবং একে যাতে সুন্দরভাবে করা যায়। তো আসলে লাইটটা আমি এখানে ফেলেছি, এটাকে জুম করে আমি এত বড় করে দেখাচ্ছি। ঠিক আছে, কারণ লাইটটা যে এতটা ডিস্টেন্সে দেখে মনে হচ্ছে, এটা কিন্তু এখানে নেই, আসলে এখানে ছিল, জাস্ট এটার মতো এখানে ছিল লাইটটা, বাট আমি এটাকে জুম করে দেখালাম যে এরকম ঘটেছে। ছোট্ট জিনিসের মধ্যে তো আমরা দেখতে পারবো না, প্রমাণটা এইভাবে করতে পারবো না, তো আমরা জুম করে বড় করলাম ছবিটাকে। তার মানে বোঝা, আমি বলতে চাচ্ছি এটাই যে এই বিন্দুটা এখানে আছে, তার মানে এর ডিস্টেন্স আর এর ডিস্টেন্সের সমান। যেমন ধরুন এটা ফোকাস, তাহলে এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব সমান, তার মানে এই বিন্দুটা যদি আমি জুম করে এখানে দেখাচ্ছি এখন, তার মানে এর ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা কিন্তু কাছাকাছি আছে, এরা দুজন এতটা গ্যাপে নেই। যতটা এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যতটা গ্যাপ এখন দেখে মনে হচ্ছে, এতটা গ্যাপ কিন্তু নেই, তারা একদম খুব ঘেঁষে আছে, কাছাকাছি। তার মানে আমি বলতে চাচ্ছি এর ডিস্টেন্স আর এর ডিস্টেন্সটা একদম সমান। ঠিক আছে, তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে এটা মাইন্ডে রেখে নাও যে এফ, এই যে এফ আর কিউ, এফ কিউ সমান সমান এফ ও, এটা মাইন্ডে একদম সেভ করে রাখো। ঠিক আছে, কেন? কারণ এই বিন্দুটা এর খুব কাছে আসে, আর যখন ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ ব্যবহার করব, তখন এই দূরত্ব আর এই দূরত্ব দুটোই সমান হয়। আমি জাস্ট জুম করে বড় করে দেখাচ্ছি বলেই এটা মনে হচ্ছে। ঠিক আছে, ওকে ওকে। এবার তাহলে আমাদের প্রমাণটা শুরু করব। টার্গেট কি ছিল আমাদের? টার্গেট হচ্ছে এই ত্রিভুজের এই দুটি কোণ সমান করে দেখানো। যখন এই দুটি কোণ সমান হয়ে যাবে, তখন এই বাহু দুটি সমান হয়ে যাবে। তো ওই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমাদের প্রথম স্টেপ হচ্ছে এর আপতন কোণ এবং প্রতিফলন কোণ দেখানো। দেখো তো, এই আপতন কোণ আর প্রতিফলন কোণ এটা না, এটা যদি অবিলম্ব হয়, তো প্রধান অক্ষের ও সি, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে পি কিউ একটা আলোক রশ্মি কিউ বিন্দুতে আপতিত হয়ে ফোকাস দিয়ে চলে গেছে এবং আর পথ দিয়ে গেছে, এবং ও সি হচ্ছে তার প্রধান অক্ষ, সরি কি বলে অবিলম্ব, ও কিউ হচ্ছে অবিলম্ব। তো এই ও কিউর সঙ্গে যে কোণে আপতিত হলো সেটা আপতন কোণ, আর ও কিউর সঙ্গে যে কোণে প্রতিফলিত হয়েছে সেটা প্রতিফলন কোণ। আর প্রতিফলনের সূত্র থেকে কি জানি? আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ জানি। তো আমি লিখবো প্রতিফলন সূত্র থেকে কি জানি, যে এই কোণটা মানে এই আই কোণের মানে কি পি কিউ সি, তার মানে পি কিউ সি এই কোণটা সমান সমান কি আপতন কোণ হয়ে গেল, তাহলে এই প্রতিফলন কোণের সমান, মানে এই কোণটার সাথে সমান, তাহলে এই কোণের মান কি সি কিউ এফ, তাহলে কোণটার মান হচ্ছে সি কিউ এফ এর সাথে সমান, কারণ এ হচ্ছে আপতন কোণ আই, এর হচ্ছে প্রতিফলন কোণ আর। প্রতিফলনের সূত্র থেকে আমরা জানি আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। প্রথম স্টেপ আমার এটাই করতে হবে, মানে এই যে এই ত্রিভুজটার টার্গেটটা সেট করার জন্য আমাকে এটা দেখাতে হবে। নেক্সট টার্গেটটা দেখো, দেখো তো এই রেখাটা আর এই রেখাটা আমি বলেছিলাম না সমান্তরাল, কারণ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে লাইটটা আপতিত হয়েছে। তো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে যদি আপতিত হয়, তাহলে দেখো তো এরকম হয়েছে না, এইভাবে সমান্তরাল ভাবে, আর এটা হচ্ছে তার ছেদক, এইভাবে ছেদ করেছে। ঠিক আছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে দুটো রেখা আছে, একটা এইভাবে রেখা ছেদ করেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান্তরাল রেখাকে একটা কোণ যদি ছেদ করে দেয় একটা রেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এদেরকে বলা হয় একান্তর কোণ। তাহলে একান্তর কোণ, সমান্তরাল দুটি রেখার মধ্যে যে একান্তর কোণ হয় তারা কি হয়? সমান হয়, সমান হয়। তাহলে দেখো তো এই যে রেখাটা আর এই রেখাটা এই জিনিসটা ছেদ করেছে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ তারা একান্তর কোণ এটার মতো। তাহলে একান্তর কোণ সমান হয়, এই দুটো রেখা এইভাবে গেছে,
আর একজন ছেদ করেছে। কে ছেদ করেছে? এটা ছেদ করেছে। তাহলে এই যে কোণটা পেলাম আর এই কোণটা পেলাম এই সরল রেখার, আমি যদি এখন এটা মিছাই দিই, দেখো এখান থেকে এরকম সৃষ্টি হবে, দেখো এই যে হয়ে গেল এটার মতো জেড, জেড এর মতো তৈরি হয়েছে না, এটার মতো জেড, এটা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে এই কোণটা আর এই কোণটা এই জেড এর জাস্ট এই জেড এর এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, তারা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ পরস্পরের সমান হয়, ঠিক আছে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়েছে, কারণ এই দুটি তারা পরস্পরের সমান্তরাল। তো আমি এটাই লিখবো, যেহেতু কি লিখবো, যেহেতু পি কিউ সমান্তরাল সিও, সেখানে আমি কি লিখতে পারি, যে এটা কোণ আর এটা কোণ, এই কোণটা আর এই কোণটা, এই যে জেড এর এই কোণ আর এই কোণটা হচ্ছে সমান, কারণ তারা একান্তর কোণ, যেহেতু এই দুজন পরস্পর সমান্তরাল। আর এটা হচ্ছে তাদের তার সমান্তরাল। আমি লিখতে পারি এটাও, যে সি আর কিউ হচ্ছে তাদের ছেদক। তো এরা হচ্ছে সমান্তরাল আর এটা হচ্ছে তাদের ছেদক। তাহলে এই জেড এর এই কোণ আর এই কোণটা সমান, মানে এই কোণ আর এই কোণটা সমান হবে। তো আমি লিখতে পারি অতএব পি কিউ সি, মানে এই কোণটা পি কিউ সি আর কিউ সি এফ, এই কোণটা কি হবে, সমান হবে, কারণ তারা হচ্ছে একান্তর কোণ। তাহলে পি কিউ সি আর কিউ সি এফ, এই কোণটা সি। তাহলে যে কোণটা আমি দেখাবো সেই কোণটাকে মাঝে রাখতে হয়, যেমন কিউ কোণটাকে আমি দেখালাম, তো কিউ কোণটাকে মাঝে রাখলাম, এই যেভাবে। তাহলে সি কোণটা দেখাবো, তাহলে সি কোণটাকে, সি অক্ষরটাকে মাঝে রাখতে হবে, তাহলে সি কিউ এফ, সি কিউ এফ, কারণ এরা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ। এবার দেখো, তার মানে কি হলো, এটার মান আমি বললাম, এর মান ধরে নাও 5, এই কোণটার মান হচ্ছে 5, তাহলে এটাও 5, কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। তাহলে এটার মান যদি 5 হয়, এটার মান 5 পেলাম, এবং এর সাথে এটাও তো সমান, এটার সাথে এটা সমান আপতন কোণ প্রতিফলন কোণ, এবং এটা আর এটাও সমান হয়ে গেল, কারণ এরা একান্তর কোণ। তাহলে এর মান 5 হলে এরও মান 5 হয়ে গেল। তাহলে এই যে ত্রিভুজটার এই কোণের মানও 5, এই কোণের মানও 5, মানে দুটা কোণ সমান হয়ে গেল। আর যখনই আমি দুটা কোণ সমান করে দেখাতে পারবো, তখনই এই সংলগ্ন বাহু দুটিও সমান হয়ে যায়। যে কোনো একটা ত্রিভুজের নরমাল সূত্র, ত্রিভুজের দুটি কোণ সমান হলে তার সংলগ্ন বাহু দুটিও সমান হয়ে যায়। সমান না হলে দুটি কোণ কখনোই সমান হতে পারে না। ক্লিয়ার? তো আমি এখন লিখতে পারি, অতএব ত্রিভুজটা নাম কিউ সি এফ, এই যে কিউ সি এফ, এই ত্রিভুজের দুটি কোণ সমান, মানে এই কোণটা সমান, তার কোণগুলোর নাম লেখো। অতএব উপরের কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে সি কিউ এফ, লেখো সি কিউ এফ সমান সমান কিউ সি এফ, তাই কিউ সি এফ এরা সমান। কারণ যখন এই ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটা সমান দেখিয়ে দিব, তখন আমি বলতে পারি যে ত্রিভুজের সংলগ্ন বাহু দুটিও সমান, অর্থাৎ সমান হলে আমরা বলতে পারি কি, অর্থাৎ আমরা বলতে পারি যে এফ সি, মানে এফ সি সমান সমান এফ কিউ, কারণ যেহেতু দুটি কোণ সমান বেরিয়ে গেল, তার মানে এই বাহুটা সংলগ্ন বাহু দুটিও আমি সমান লিখে দিলাম, যে এফ সি সমান সমান এফ কিউ। ঠিক আছে, এখন আমি কি বলেছিলাম, যে এটা সমান সমান এটা, কারণ এই বিন্দুটা জাস্ট এখানে ছিল, যেহেতু দর্পণের উন্মেষ ক্ষুদ্র, আর এই প্রমাণটা আমরা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণের ক্ষেত্রে বের করছি, তার মানে এটা সমান সমান এটা আমি লিখতে পারি। তো আমি লিখবো যেহেতু, কি লিখবো, যেহেতু, অতএব যেহেতু দর্পণের উন্মেষ ক্ষুদ্র, যেহেতু দর্পণের উন্মেষ ক্ষুদ্র, সেখান থেকে আমি কি লিখতে পারি, যে এই যে এফ কিউটা আছে, এটা এফ ও সমান, তার মানে আমি লিখতে পারি যে এফ কিউ বিন্দুটা, এইটার ডিস্টেন্স আসলে এটার সমান, কারণ এই দুজন পাশাপাশি আছে, মানে যেহেতু ক্ষুদ্র উন্মেষ, তাহলে এফ ও। ঠিক আছে, এটা হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? তো এবার দেখো, এবার আমি কি করব, তার মানে
এটার মান 5, ধরে নাও এই কোণের মান 5, এই কোণের মান 5, এই কোণের মান 5, এই রেখাটার মান, এই যে দূরত্বটার মান ধরে নাও আমি ধরে নিলাম এটা 12, তাহলে এই ডিস্টেন্সটার মান পেয়ে গেলাম কত? 12, কারণ এই দুজন সমান হয়ে গেল। এখন এটার সাথে এটাও সমান, তার মানে এটাও হয়ে গেল 12, তার মানে এই ডিস্টেন্স সমান সমান এই ডিস্টেন্স সমান সমান এই ডিস্টেন্স, মানে তিনটাই সমান। আমি লিখতে পারি, অতএব লিখতে পারি কি, অতএব এটা সমান সমান এটা, কারণ যেহেতু এটা সমান সমান এটা হয়, তাহলে এটা যদি 12 হয়, এটাও 12 হয়, এটাও 12 হয়, তাহলে এটা সমান সমান এটা, তাহলে আমি লিখতে পারি অতএব এটা মানে এফ ও সমান সমান এটুকু, তার মানে সরি এফ সি, মানে এফ সি, কারণ এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে এফ সি, এফ সি সমান সমান এফ ও, এটা হচ্ছে এফ, তো সমান সমান এফ ও। এবার দেখো এটা সমান সমান এটা, তাহলে পুরো ডিস্টেন্সটা কি এটা সমান সমান এটা হয়, তার মানে এই বিন্দুটা মাঝে অবস্থিত করছে, কারণ এখান থেকে এখানকার ডিস্টেন্স এবং এখান থেকে এখানকার ডিস্টেন্স যদি সমান হয়, তবে নিশ্চয়ই এই বিন্দুটা মাঝে অবস্থান করেছে, অর্থাৎ এই পুরো ডিস্টেন্সটা এটা যোগ এটা করতে হবে, মানে পুরো যে ডিস্টেন্সটা আছে এটার যোগ এটা করলে হয়ে গেল, অথবা ডবল করলে হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি অর্থাৎ অতএব ও সি বা সিও, এই যে সিও এর ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে এর দূরত্ব, মানে এফ সি প্লাস এফ ও, ঠিক আছে, এফ সি প্লাস এফ ও, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এফ সি আসলে এখান থেকে এর ডিস্টেন্স এটা প্লাস এটা করে দিলাম, তার মানে আমি জানি এখান থেকে এর দুটাই তো সমান, তার মানে এফ ও সমান সমান এফ সি দুটাই তো সমান, তাহলে আমি লিখতে পারি যে সি ও সমান সমান এটার মান তো এফ ও, তাহলে এফ ও প্লাস এফ ও, মানে আমি যদি মানটা বসিয়ে দিই এখন, তাহলে কি বসাবো, সিও এর মান কত, সিও মানে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এই যে সিও এখানে আর ছিল, তাহলে বসাবো আর, আর সমান সমান এফ ও এর মান কি ছিল, এফ ও এর মান কি ছিল দেখো, এফ ছিল, তাহলে এখানে এফ প্লাস এফ, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে, এবার আমি কি লিখতে পারি, অতএব আর সমান সমান 2f, কারণ এর মান হচ্ছে এর এইটুকু ডিস্টেন্সের মান তো এফ ফোকাস দূরত্ব, আর এটার সাথে এটাও সমান, তাহলে দুটো এফ, এটার এফ এর মান ও এফ এর মান, দেখো এফ ও এর মান হচ্ছে এফ আর এফ ও এর মান হচ্ছে এফ, দুটার মান বসালাম, তাহলে আর ইজিক্যাল টু পেয়ে গেলাম 2f, ঠিক আছে। এবার দেখে নিচ্ছি একটু, তাহলে আর এর মান কি পেয়ে গেলাম 2f, ঠিক আছে। এখন এটা যদি আমি বজ্রগুণ করে উপরে লিখি, দেখো কি হবে, যে 2f ইজিক্যাল টু আর বাই এফ ইজিক্যাল টু আর বাই 2, তার মানে এফ ইজিক্যাল টু আর বাই 2 লেখা যায়, হয়তো এটা প্রমাণ আসতে পারে অথবা এই প্রমাণটা আসতে পারে, কারণ এটা প্রমাণ করলে এটা বজ্রগুণ করে দেখাই দেওয়া যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্লিয়ার। আর আমি এর কিভাবে লিখতে হয়, পুরো ভাষায় কিভাবে লিখতে হবে, আমি স্ক্রিনশটটা তোমাদের এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা এটাকে টুকে নিতে পারো অথবা স্ক্রিনশট করে রাখতে পারো, ঠিক আছে। এটা আরেকবার দেখে নাও। তো শেষ করার আগে আমি আবার বলে দিচ্ছি, পুরো একবার রিভিশন করে দিচ্ছি, আমাকে এই পুরো ডিস্টেন্সটা এটা আর এটার আমাকে মানে এই বিন্দুটা আমাকে মাঝখানে দেখাতে হবে, তার মানে এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটার এই যে এফ বিন্দুটা আছে ফোকাস বিন্দুটা, এটা মাঝামাঝি জায়গায় আছে, মাঝামাঝি মানে এখান থেকে এর দূরত্ব যা হবে এখান থেকে এর দূরত্ব তাই হবে, এখান থেকে এর মান যা হবে এখান থেকে এর মানও তাই হবে। তো আমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে যে পুরোটার মান এখান থেকে এটার যোগ করলে ডবলের সমান হবে, বা এখান থেকে এটার মান ও সি এর, মানে এখান থেকে এর মান অথবা এখান থেকে এর মান যে কোনো একটার মান পুরোটার অর্ধেক। তো আমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে, তার জন্য আমার প্রথম কাজ ছিল আপতন কোণ আর প্রতিফলন কোণটাকে দেখানো, ক্লিয়ার, আপতন কোণ এবং প্রতিফলন কোণটাকে দেখানো। তো আমি এটাকে আরেকবার মুছিয়ে দিয়ে মুছিয়ে দেখাচ্ছি, মুছাচ্ছি,
তো আমি আবার দেখা দিচ্ছি, একটা রিভিশন করাই দিলাম, রিভিশন করাই দিয়ে একবার কিভাবে হলো, যে আমাকে কি করতে হবে, এখানে একটা মেরু আঁকতে হবে, এটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র সি, এই দর্পণ হচ্ছে এম, এম ড্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে তার ফোকাস বিন্দু। তো প্রধান অক্ষের সঙ্গে একটা পি রশ্মি কিউ বিন্দুতে আপতিত হবে এবং ফোকাস দিয়ে চলে যাবে, এটা বিন্দুর নাম হচ্ছে আর। আর আমাকে এটা মাস্ট দেখাতে হবে, তীর চিহ্নটা না দিলে কিন্তু নাম্বার কেটে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফোকাস, এখান থেকে এর দূরত্ব হচ্ছে এফ, ও হচ্ছে ফোকাস দূরত্বের মান হচ্ছে আর, আর এটা বক্রতা কেন্দ্র মানে বক্রতা ব্যাসার্ধের দূরত্ব সি ও সমান সমান হচ্ছে আমাদের আর, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার এখান থেকে এই বিন্দুতে যেহেতু আপতিত হয়েছে, আমরা কি করলাম, এখানে একটা অবিলম্ব অঙ্কন করবো, আমি রিভিশন করাচ্ছি কিন্তু। তাহলে এটা হচ্ছে তার আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, এই দুটো যেহেতু সমান্তরাল, তো এর সাথে এই দুটো যদি সমান্তরাল হয়, তাহলে এই যে দেখো জেড, এই একটা জেড পেলাম, তাহলে এই কোণটা একান্তর কোণ হয়ে গেল, মানে এই কোণ আর এই কোণ তো একান্তর কোণ। তো আমি আপতন কোণ প্রতিফলন কোণ সমান দেখাবো, তারপরে একান্তর কোণটাকে সমান দেখালাম। যখন এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল, তখন আমি এই বাহুটা সমান পেয়ে গেলাম। যখন এই বাহু আর এই বাহু সমান পেয়ে গেলাম, তখন আমি জানতাম এই বিন্দুটা এখানে আছে, যেহেতু দর্পণের উন্মেষটা ক্ষুদ্র, তো দর্পণের উন্মেষ ক্ষুদ্র মানে এখানকার থেকে এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব সমান। তার মানে এই বাহুটা সমান ছিল, আর এই বাহুটা সমান হয়ে গেল। তার মানে এর মান ধরে নাও 5, এখানে কত ধরেছিলাম, 12 ধরেছিলাম, 12, তাহলে এর মান আমি 12 পেলাম, বাহুটার মান এটার 12 পেলাম, এটা 12 পেলাম। তার মানে এখান থেকে এই পুরো ডিস্টেন্সের মান কত হবে, 12 + 12 24। তার মানে এই যে এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে পুরোটার মান কত হবে, 24 হবে। তা আমি লিখতে পারি যে এই সিও মানে সিও এর মানটা এখান থেকে এর মান প্লাস এখান থেকে এর মান, তার মানে সিএফ প্লাস এফও, তাহলে এটার মান কত ছিল, 24 ছিল, তাই না। তাহলে 24 আমি একটু 24 লিখবো না, এটার মান আমরা কি ধরেছিলাম, এটার মান সিওর মান ধরেছিলাম 8, আর এটুকুর মান কত ছিল, 12 মানে এটুকু ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্বের মান হচ্ছে এখান থেকে এখানে যদি এফ হয় প্লাস, তাহলে এখান থেকে এখানে এফ হবে, কারণ দুটাই তো 12 তাহলে এখান থেকে এর মান যদি এফ হয় 12 হয়, তাহলে এখান থেকে এর 12 আছে, তার মানে এটাও এফ হবে, তাহলে এফ প্লাস এফ আর সমান সমান 2f। অতএব আমি যদি এটা একটা সমাধান হয়ে গেল, এইভাবে আসতে পারে, অথবা এটা আবার এইভাবে আসতে পারে যে 2f = r, জাস্ট আমি উল্টে লিখলাম, তাহলে f = r/2, তাহলে এই একটা সমাধান আসতে পারে, হয়তো এটা আসতে পারে, হয়তো এটা আসতে পারে। আর এটা অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে এই সমাধানটা চলে আসছে, তোমাদের না করলেও হবে। ওকে, তো ক্লাসটা এখান থেকে শেষ করছি, আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।